এই মহাবিশ্বের প্রতিটি সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই সবকিছু অতীতে পরিণত হয়ে যায়। অতীত ঘটনাক্রমকে স্টোর করে আমাদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস নামক একটা অংশে। আমরা যখন কোনো কিছুকে মনে করি, এই অংশ থেকে অতীত আমাদের সামনে ছবির মতো হয়ে হাজির হয়। এই ক্ষমতা যখন একটা মানুষের মধ্যে থাকে, অন্যান্য সব কিছুকে স্পর্শ করেই সেটার অতীত ইতিহাস সে জেনে যায়। কতটা ভয়ঙ্কর, তাই না? তার থেকেও ভয়ঙ্কর এরকম একজন মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয় এক সিরিয়াল কিলার ডেভিলের। তাদের মধ্যে পড়ে যায় একজন ব্যর্থ ক্রপ। এরকম একজন ইনক্রেডিবল আর্টিস্টের হাত থেকে বাঁচতে কি পারবে ডেভিল? আজকের মুভি দ্য গিফটেড হ্যান্ডস। ব্যর্থতা যদি কোনো মানুষের নাম হতো, তবে ইয়াং তার জ্বলন্ত উদাহরণ। কোরিয়ান কপসদের মধ্যে ব্যর্থতার দিকে সে প্রথম। সেই জন্যই তো অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে চায়। ফলস্বরূপ কুইক ইনকাম সার্ভিসে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, আর এর জন্যই তার সিনিয়র পর্যন্ত তাকে চরমভাবে অপমান করে। ডিউটি করে যখন তিনি ফিরে আসছিলেন, একটা স্থানে এসে ওয়ালে টয়লেট করে। তখন ওই ওয়ালটা একজন আর্টিস্ট প্রিন্ট করছিল। তার শিল্পকর্মের এরকম কাজ করার জন্য ইয়ংকে সে মানা করে। কোরিয়ান কপস বলে কথা, 56 ইঞ্চিস ছাতি তার। তাই ওই আর্টিস্টকে সে মারতে উদ্যত হয়। আর্টিস্ট তার হাত স্পর্শ করেই বুঝে যায় ইয়ং একজন কপস। তাই তার একটা পেন্টিং স্প্রে নিয়ে ইয়াংয়ের দু চোখে স্প্রে করে দেয়। সে বাধ্য হয়ে ওই আর্টিস্টকে ছেড়ে দেয়। তখন তার শিল্পকর্ম দেখে ইয়াং অবাক হয়ে যায়। আক্রান্ত ইয়াং এখন ওখান থেকে ওই স্প্রে বোতলটা নিয়ে সে পুলিশ স্টেশনে ফিরে আসে। তখন সেখানে এক ভদ্রমহিলা একটা মিসিং ডায়েরি করতে এসেছে। গত কয়েকদিন ধরে তার ছোট্ট মেয়েটিকে সে খুঁজে পাচ্ছে না। ভদ্রমহিলা প্রচণ্ড রূপে কান্নায় ভেঙে পড়ে। তাকে দেখে ইয়াংও ইমোশনাল হয়ে পড়ে। যেহেতু ইয়াংয়ের কোনো কাজ ছিল না, তাই এই কেসটার দায়িত্ব তাকে শিফট করা হয়। পরের দিন সিনিয়র অফিসাররা যখন কেসগুলো নিয়ে স্টাডি করছিল, ইয়াং ওই ছোট্ট মেয়েটির কেসটার কথা বলে, কিন্তু অফিসাররা অতটা মনোযোগ দিচ্ছিল না। চিফ অফিসার জানায়, যদি এটা কিডন্যাপিংয়ের কেস হতো, তাহলে কিডন্যাপার এতক্ষণে ফোন করে তার দাবি আদায় করত। এখানে ব্যক্তিগত কোনো রাগের প্রমাণও পাওয়া যায়নি, তাই কেসটা এতটাও ইম্পর্টেন্ট নয়। সেরকম কিছু হলে ইনভেস্টিগেশন শুরু করা যাবে। ইয়াং বেশি করে ফোর্স করায় কেসটার পুরো দায়িত্ব তাকে শিফট করা হয়। সে বিভিন্ন জায়গায় নানা রকমভাবে তল্লাশি করতে থাকে, কিন্তু তার হাতে কিছু আসে না। কিছুদিন পর ওই গ্রাউন্ডে কিছু ছেলেরা বার্থডে পার্টি সেলিব্রেশন করছিল। হঠাৎ তারা ওখানে দেখতে পায় একটা বাচ্চার লাশ, যা মাটি ভেদ করে আংশিক বেরিয়ে আছে। তারা পুলিশে খবর দেয়। সেখানে গিয়ে মাটি খুঁড়ে পুলিশ বাচ্চাটার লাশ উদ্ধার করে। ওই বাচ্চাটা ছিল সেই মেয়েটির, যাকে কয়েক মাস আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় বাচ্চাটার উপর কোনো রকম টর্চার করা হয়নি, তাকে ডিপ ফ্রিজে রেখে মারা হয়েছে। আর এটার জন্য ইয়াং প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। পুলিশ স্টেশনে এসে তার চিফ অফিসারদের জানায়, এই কেসটা নিয়ে যদি সিরিয়াস হওয়া যেত, তাহলে এটা ঘটতো না। এই ব্যর্থতার দায় ইয়াংয়ের উপর চলে আসে। তাকে জব থেকে সাসপেন্ড করা হয়। এরপর সিনিয়র অফিসাররা একটা কমিটি গঠন করে এবং ইনভেস্টিগেশনের কাজ জোর কদমে শুরু করে। এখন ইয়াং ঠিক করে সে নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করবে। পরের দিন সে সেই গ্রাউন্ডে যায় আর বাচ্চা মেয়েটির কাছে গিয়ে সরি বলে তাকে। এখন টিভিতে নিউজ দেখায় সেই খুনের খবরটা। কিছু পর সে বুঝতে পারে ওই জায়গা তার পরিচিত, কোথাও দেখেছে। তার মনে পড়ে কিছুদিন আগে এক গ্রাফিটি আর্টিস্ট ওই জায়গায় তার সঙ্গে দেখা করেছিল। তার পেন্টিংগুলো এমন ছিল যেন দেখে মনে হচ্ছিল খুন হওয়ার ঘটনাটা যেন ওয়ালে সে আগে থেকে প্রিন্ট করে রেখেছে। কিন্তু খুন হওয়ার অনেক আগে সে তার সঙ্গে মিট করেছিল। ইয়াং সেখানে আসে আর পেন্টিংয়ের সঙ্গে খুনের ছবিগুলো মেলাতে থাকে। সেগুলো হুবহু প্রায় একই। পেন্টিংয়ে একটা লোক বড় ব্যাগে করে কিছু একটা মাটির নিচে পুঁতছে। আরও দেখা যায় একটা লোক একটা বড় বাড়ির ভিতরে প্রবেশ করছে, যার গেট অরেঞ্জ কালারের। আর এই বাড়িটির নাম ছিল হ্যাপিনেস। ইয়াং ওই গ্রাফিটির ছবি তোলে আর কিলার পর্যন্ত যাওয়ার জন্য ওই বাড়িটাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে সেম লোকেশন দেখতে পায় না, তাই সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তার মোবাইলের ছবিটি দেখে একটা
একটা ছোট্ট মেয়ে তাকে বাড়িটি দেখিয়ে দেয়। সে খুশি হয়ে মেয়েটিকে একটা হুইসেল গিফট করে, তাকে জানায় তোমার কাছে যদি কোনো অচেনা লোক আসে তাহলে এই হুইসেলটা বাজাবে। ইয়াং এবার ওই বাড়িটার সামনে আসে, তার ছবির সঙ্গে অরেঞ্জ কালারের গেটটা মেলায়। দেখা যায় এটাই সেই বাড়ি। সে ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। একটা রুমে তল্লাশি করার পর সেই বাচ্চাটার জামা কাপড় আর ব্যাগটা সে দেখতে পায়। ঠিক তখনই একজন পিছন থেকে এসে তাকে অ্যাটাক করে। দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। ইয়াং সাসপেক্টের গলায় একটা আঘাতের চিহ্ন দেখতে পায়। সেই সুযোগে সাসপেক্ট ইয়াংয়ের মাথায় একটা বোতল দিয়ে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। ইয়াং তাকে ধরার জন্য গেলেও কিন্তু সে নাগালের মধ্যে আর আসে না। ইয়াং সেই জায়গায় ফিরে আসে, ততক্ষণে সেখানে পুলিশ এসে গিয়েছে। ইয়াং তাদের জানায় সাসপেক্ট এই বিল্ডিংয়েই ছিল, আর আমি তাকে ধরার চেষ্টা করেও পারিনি। সে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, এমনকি আমার মোবাইলেও সেই ছবিগুলি আছে। আর এই জায়গাটা আমি অনেক আগেই আবিষ্কার করে ফেলেছি। সে যখন তার চিফদের এই মোবাইলের ছবিগুলি দেখাতে যায়, কোইন্সিডেন্টলি সেই ছবিগুলি আর মোবাইলে ছিল না। কোনো অফিসারই তার কথা বিশ্বাস করছিল না। তাদের চিফ ইয়াংকে পুলিশ স্টেশনে নিয়ে চলে আসে। তখন ইয়াং তার টেবিলে পড়ে থাকা সেই গ্রাফিটি আর্টিস্টের স্প্রে বোতলটাকে দেখতে পায়। তার ক্যাপে সেই শপের অ্যাড্রেসটা দেয়া ছিল। ইয়াং এখন তার বন্ধু ন্যান্সিকে নিয়ে ওই শপে আসে। ন্যান্সিকে লোভ দেখানো হয়েছিল, যদি সাসপেক্টকে ধরতে পারে তবে $50,000 ইনাম দেয়া হবে। শপকিপারকে এসে তারা ওই স্প্রেটা দেখায়। শপকিপার তার স্প্রেটাকে চিনতে পারে, জানায় এক ব্যক্তি কিছুদিন আগে এটাকে চেঞ্জ করতে এসেছিল, আর ওই আর্টিস্টটা আমার রেগুলার কাস্টমার। ইয়াং শপকিপারের থেকে ওই আর্টিস্টের অ্যাড্রেস নিয়ে তার বিল্ডিংয়ে আসে। সেখানে গ্রাফিটি আর্টিস্ট কিম তাকে দেখতে পায় আর তাকে সঙ্গে সঙ্গে ধরে মেঝেতে ফেলে আছাড় মারে। ইয়াং তার ঘাড়ে সেই আঘাতের চিহ্ন দেখতে পায় না, যেটা হ্যাপিনেস বিল্ডিংয়ের সেই সাসপেক্টের কাঁধে ছিল, আর তার কাছে কোনো ফিজও ছিল না। ইয়াংয়ের মতে তার কাছে ফিজ থাকার কথা ছিল। এখন ইয়াং গ্র্যাভিটি আর্টিস্ট ক্রিমকে ছেড়ে দেয়, কিন্তু সন্দেহের তালিকা থেকে দূরে রাখে না। তাই ন্যান্সিকে তার উপর নজর রাখার কথা বলে। কিছুদিন পর ইয়াং আবার কিমকে দেখতে পায়। সে এখন সেই প্রিন্টগুলো মুছে ফেলছে। ইয়াং তাকে আবার ধরে আর তার ফোন চেক করে। দেখা যায় তার ফোনে কেবলমাত্র একটাই নাম্বার, যার নাম ছিল সুং। সে ওই নাম্বারের অ্যাড্রেস ধরে সুংয়ের বাড়িতে আসে। সেখানে ইয়াং তাকে জোর করে আটক করে, কিন্তু কিছু পর বুঝতে পারে সে ছেলে না, সে একজন মেয়ে। ইয়াং হাসতে থাকে। সে তখন ওই সুংয়ের থেকে কিমের ব্যাপারে পুরোটা জানতে চায়। সুং জানায় কিম তার এক সময়ের ক্লাসমেট ছিল। এদিকে শহরে আবার একটা বাচ্চা কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে, তবে এখানে কিন্তু বাচ্চাটা পালিয়ে এসেছিল। সে পুলিশকে জানায় ওই সন্ধ্যায় এক ব্যক্তি তার কাছে হেল্প চায়। সে বলে তার পাপ্পির খুব অসুখ হয়েছে, একটু হেল্প করো। যখন সে ওই পাপ্পিকে হেল্প করতে যায়, সে টাচ করে, দেখে তার পাপ্পিটা বরফের মতো ঠান্ডা। ওই বাচ্চাটি ভয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ঘটনা আবার ঘটে, আর অন্য একটা বাচ্চা কিডন্যাপিং হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ইয়াংয়ের দেওয়া হুইসেলটা পড়ে থাকতে দেখে। সে বুঝে যায় সেই মেয়েটাকেই এবারে কিডন্যাপ করা হয়েছে। ইয়াং প্রচণ্ড রেগে যায়। সে বুঝতে পারে কিম এই খুনের সম্বন্ধে কিছু না কিছু জানতো। সেই জন্যই মার্ডারের ঘটনার পেন্টিংটা সে ওয়ালে ভিজুয়ালি এঁকেছে। তাই সে কিমের কাছে আসে। কিমকে সে জিজ্ঞাসা করে। উত্তরে কিম জানায় তার ইমাজিনেশন থেকে সে এটার গ্রাফিটি প্রিন্ট করেছে। তখন প্রচণ্ড রেগে গিয়ে তাকে মারতে থাকে। কিম তার হাতটা ধরে তার অতীত দেখতে পেয়ে যায়। কিমের চোখ উজ্জ্বল হয়ে আসে। তখন কিম ইয়াংয়ের ফ্ল্যাশব্যাক দেখতে পায়। ইয়াং তার ভাই ডংকে নিয়ে একদিন কোথাও যাচ্ছিল, কিন্তু কোনো কারণে তার ভাইকে একা রেখে চলে যায়। পরের দিন তার ভাই কিডন্যাপ হয় এবং তার লাশটা একটা জায়গায় পড়ে থাকতে দেখে। এই জন্যে কিডন্যাপারদের প্রতি ইয়াংয়ের প্রচণ্ড রূপের ঘৃণা ও রাগ রয়েছে। কিন্তু কিমের মুখ থেকে এই ঘটনা শুনে ইয়াং শকড হয়ে যায়। যে কথা আজ পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি জানতো না, সেটা কিম জানলো কি করে। এদিকে কিডন্যাপারের অজানা আস্তানায় দেখা যায় একটা বাচ্চাকে কেজের মধ্যে রাখা হয়েছে। বাচ্চাটি দেখে কিডন্যাপার একটা পাপ্পিকে ইনজেক্ট করছে। এটা দেখে বাচ্চাটি চেঁচাতে থাকে। কিমের এই মিস্টিরিয়াসটা জানার জন্যই ইয়াং সুংয়ের সঙ্গে মিট করে। সুং নিজেই একজন ওয়াল পেইন্টার।
সে তাকে ওয়ার্ল্ডের এই ছবিটা দেখায়। সুং জানায় এটা ইমাজিনেশন করে আঁকা হয়েছে, কারণ ছবিটা বার্ড আই ভিউয়ের মতো, অর্থাৎ আকাশ থেকে পাখিরা যেভাবে দেখে সেভাবেই আঁকা হয়েছে। আর কেউ আকাশে বসে এভাবে তো নিশ্চয়ই আঁকতে পারবে না। ইয়ং জানায় তার এই ছবিটা একটা ক্রাইম সিনের সঙ্গে ম্যাচ করে। সে অবাক হয়ে যায়। কিমের এই এবিলিটিটা আজ পর্যন্ত কেউ জানতো না। তবে কি কিমের এই সব ম্যাটার জেনে গেল? তখন সুং জানায় কিমের একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে। সে যে কোনো জিনিসকে ছুঁয়ে তার অতীত ইতিহাস দেখতে পারত, আর এটা আজ পর্যন্ত কেউ জানতো না। এখন ইয়ং তার স্কুলে আসে আর জানতে পারে কিমের এই এবিলিটিটা তার জন্ম থেকেই পেয়েছে। তার বাবারও এই ক্ষমতাটা ছিল, যার জন্য তার বাবা সুসাইড করেছে। এমনকি কিম তার মাকেও বাঁচাতে পারেনি এই এবিলিটিটার মাধ্যমে। তাই জন্য সে নিজেকে অপরাধী মনে করত। তার এই এবিলিটিটার জন্য সে সমাজ থেকে নিজেকে দূরে রেখেছিল। এখন ইয়ং কিমের প্রতি এরকম ব্যবহার করার জন্য নিজে মনে মনে কষ্ট পেতে থাকে। সে কিমের কাছে আসে সরি বলার জন্য। কিম একটু আপসেট হয়ে যায়। সে জানায় আমি তোমার ব্যাপারে সব জেনেছি, আমি খুব দুঃখিত। আমি জানি তুমি সত্যি কথা বলছো, কিন্তু আমি জানতে চাই ছবিটা কি টাচ করে তুমি পেইন্ট করেছিলে। ঠিক তখনই সেখানে কিছু লোক আসে যারা কিমের থেকে কিছু জোর করে লিখিয়ে নিতে চাইছিল। ইয়ং তাদেরকে প্রচণ্ড মারধর করে আর সকলকে ওখান থেকে তাড়িয়ে দেয়। ইয়ং জানায় আমি তোমার বড় ভাইয়ের মতো, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই কথাটা শোনার পর কিম তার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়ে। কিম জানায় আমি একদিন একটা পাখিকে ছুঁয়েছিলাম, তার মেমোরিতেই এই বার্ড ভিউ অ্যাঙ্গেলের মাধ্যমে এই ছবিটা আঁকতে পেরেছি। ঘটনা জানার পর ইয়ং তাকে খুন হয়ে যাওয়া বাচ্চাটার জামা কাপড় দেয়। সে সেটাকে টাচ করে, বাচ্চাটার অতীত দেখতে পায়। একটা কেজের মধ্যে কিছু পলিকার্বনেট বল আছে আর তার ভিতরে বাচ্চাটা খুব কাঁদছে, কিন্তু ডেভিল সেই বাচ্চাটার একটা ভিডিও শ্যুট করছে আর মহানন্দে হাসছে। এবং পরের দিন পুলিশ স্টেশনে চলে আসে। সে কিমের কথাগুলোকে কিছুটা মডিফাই করে তার চিফকে জানায় বাচ্চাটাকে কিডন্যাপ করে একটা পলিকার্বনেট প্লাস্টিক বলের মধ্যে রাখা হয়েছিল। বাচ্চাটার প্লাস্টিকের প্রতি অ্যালার্জি ছিল, এটা তার মা নিজে জানিয়েছে। ফরেন্সিক রিপোর্টে বাচ্চাটার জামা কাপড়ের এই ধরনের বলের নমুনা পাওয়া গেছে, আর এই ধরনের বল কিডস প্লে সেন্টারে বেশি করে পাওয়া যায়। চিফ ইয়ংয়ের কথায় ভরসা পায়। তারা বিভিন্ন ডে কেয়ার সেন্টারে গিয়ে খোঁজ করতে থাকে যেখানে এই ধরনের পলিকার্বনেট বল আর বড় বড় রেফ্রিজারেটর থাকবে। অনেক খোঁজাখুঁজির পরও ইয়ংকে নিরাশ হতে হয়। অন্যদিকে প্রথম ভিকটিমের মা সুসাইড করে। নিজের মেয়ে হারানোর যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। এসব নিয়ে এখন পুরো শহর তোলপাড়। তাদের পুলিশ সুপ্রিমো সকলকে একটা ডেডলাইন দেয়, যদি তারা সাসপেক্টকে খুঁজে বার করতে না পারে তারা সকলেই চাকরি হারাবে। এদিকে একটা পেট ক্লিনিক দেখা যায় যেখানে একটা ডক্টর একটা পাপ্পিকে কেস থেকে বার করছে, কিন্তু ওই পাপ্পি ডক্টরকে কোনো রকমভাবে কামড়ে নেয়। ওই ডক্টর প্রচণ্ড রেগে যায়। তিনি পাপ্পিটাকে ব্রুটালি কেজের ভিতর থেকে বার করে আর একটা ইঞ্জেকশন দেয়। কিছু পর পাপ্পিটা মারা যায়, আর ওই পাপ্পিটাকে নিয়ে একটা ডিপ ফ্রিজের মধ্যে থ্রো করে ফেলে রাখে। কিন্তু এখানে ওই ডক্টরের ঘাড়ে একটা ক্ষতচিহ্ন দেখা যায়। এ থেকে বুঝতে অসুবিধা হয় না ওই ক্লিনিকেরই ডক্টরটাই ছিল ওই কিলার ডেভিল। এখন পুলিশ বুঝতে পারছে এত ক্লু এবং ইনফরমেশান ইয়ং কী করে জানলো। সে কোনো কিছুই তো ল্যাবে টেস্ট করায়নি, এমনকি সাসপেক্টের সেই বিল্ডিংয়েই সে প্রথম গিয়েছিল। পুলিশ চিফ তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, জানায় এই কেসটা না সলভ করতে পারলে আমাদের সকলেরই জব চলে যাবে। সে চাইছিল না কিমের নামটা বলতে, কিন্তু অবশেষে সে বাধ্য হয়। কিমের নাম জানার পরই তাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আনা হয়। এই ঘটনার জন্য কিম খুব আপসেট হয়ে পড়ে। ইয়ং তাকে প্রমিস করেছিল তার নাম কাউকেই সে বলবে না, কিন্তু ইয়ং তাকে ধোঁকা দিয়েছে। এখন কিম ডিপ্রেস হয়ে ভিকটিমের হেডফোনটা হাতে নেয় আর তার পাস্ট ভিশন দেখতে পায়। এর জন্য তার মধ্যে প্যানিক অ্যাটাক আসে। ইয়ং বুঝতে পারে কিম ইচ্ছা করেই সুসাইড অ্যাটেম্প্ট করছে। সে তাকে বাধা দেয় আর এই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করে।
সে চিফ অফিসারকে জানায় সেই কিলার আমি, যে বাচ্চাগুলোকে খুন করেছে। ইয়ং বুঝতে পারছে জেনে বুঝে কি মিথ্যে কথা বলছে। এখন তার মুখের কথার জন্যই পুলিশ তাকে অফিসিয়ালিভাবে অ্যারেস্ট করে। পরের দিন মিডিয়াতে জানানো হয় তারা কিলারকে ডিসক্লোজ করেছে। এখন তাকে গাড়িতে তোলা হয় জেলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাস্তার মধ্যেই ইয়ং তার গাড়ি দিয়ে কিমের গাড়িকে ধাক্কা মারে। ইয়ং তাকে নিয়ে যেতে চায়, কিন্তু কিম যেতে চায় না। সে ইয়ংয়ের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। ইয়ং তাকে ধোঁকা দিয়েছে। এতদিন সে সমাজের আড়ালে ছিল, বেশ ভালোই ছিল। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। তার এই এবিলিটিটা সকলেই ব্যবহার করতে চায়, কিন্তু কিম পিস্তল দিয়ে নিজের হাতে শ্যুট করতে যায়। ইয়ং তাকে ধরে নেয়, জানায় যে তুমি ক্রাইম করনি, তাহলে তুমি কেন সাজা পাবে? এখন আমরা দুজন মিলে এই সাসপেক্টকে ধরার চেষ্টা চালাবো। ইয়াং তাকে একটা ওয়্যারহাউসে আনে, যেখানে প্রচুর পরিমাণে কমার্শিয়াল ফ্রিজ রাখা ছিল। এটা শহরের সবথেকে বড় একটা মার্কেট। এখন কিমের কাজ হলো প্রত্যেকটা ফ্রিজে টাচ করে দেখা যে কোনটা কিলারের সঙ্গে সম্পর্কযুক্ত, কোনটা থেকে কি ইনফরমেশন বেরিয়ে আসে। কিম এক এক করে প্রত্যেকটা ফ্রিজ টাচ করে। একটা ফ্রিজের কাছে এসে তার পাস্ট ভিশন সে দেখতে পায়, যেখানে একটা প্লাস্টিকে মোড়া বাচ্চাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। এদিকে সেই ডেভিলের রুমে দেখা যায় পলিকার্বনেট বলে ভর্তি একটা কেজের মধ্যে বাচ্চাটি ঘুমিয়ে আছে, যেখানে ডক্টর সেই রুমে আসে। বাচ্চাটার পায়ে যেখানে আঘাত লেগেছিল সেটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি ভয়ে ওই ডেভিল ডক্টরকে ঠেলে দিয়ে পালিয়ে আসে আর দরজা লক করে দেয়। তার রুমটা অনেকটা বড় ছিল। সে মেন ডোর খুলতে গেলেও পারে না, কারণ সেটা লক করা ছিল। ডেভিল কোনো রকমে এসে কাঁচ ভাঙে, দরজা খোলে, বাচ্চাটিকে জানায় আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করলাম, কিন্তু তুমি আমাকে অবহেলা করলে। এরকম মানুষ আমি একদমই পছন্দ করি না, আমি তাদের শেষ করে দিই। অন্যদিকে ওয়্যারহাউসের ফ্রিজ থেকে ওনারের অ্যাড্রেস কালেক্ট করে এবং তারা সেই বিল্ডিংয়ের নিচে এসে দাঁড়ায়, কিন্তু ওনারের নাম্বার ছিল না। তাই ইয়াং ওই বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম একের পর এক চেক করতে থাকে, কিন্তু এখানেও সে ব্যর্থ হয়। তখন কিমের মাথায় বুদ্ধি আসে, লিফটের যে কোনো একটা বাটন টাচ করে ফার্স্ট ভিশন দেখতে পাবে। সে লিফটে আসে, তখন সেই ডেভিল ডক্টর ওই লিফটেও পৌঁছে যায়। সে পাগলের মতো লিফটের ভিতরে হাসতে থাকে। তার হাসি দেখে কিমের মনে পড়ে যায় তার ভিশনে এরকমই হাসি সে দেখেছিল। ডেভিল ডক্টর কিমকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাবে? উত্তরে সে জানায় 28th ফ্লোরে যাব। ডক্টর তার প্রতি সন্দেহ প্রকাশ করে, কেননা ওই 28th ফ্লোরে একটাই মাত্র রুম ছিল, আর সেটা ডেভিল ডক্টরের। সে ইয়াংকে SMS করে জানায় 28th ফ্লোরে সে যাচ্ছে। ইয়াংও এখন 28 নম্বর ফ্লোরে চলে এসেছে। সেখানে কেবলমাত্র একটাই রুম ছিল। সে ওই ডক্টরের রুমে প্রবেশ করে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর একটা রুমের মধ্যে সেই কেজ আর পলিকার্বনেট বল দেখতে পায়। তখন কিম তাকে ফোন করে। আসলে ওই ফোনটা ডেভিল ডক্টরই তাকে করেছিল। ইয়াং যখন রুমের বাইরে আসে তখনই ডক্টর তার সামনে চলে আসে আর একটা নাইফ নিয়ে ইয়াংয়ের শরীরে ঢুকিয়ে দেয়। তবুও ওই অবস্থাতেই ডক্টরের সঙ্গে সে লড়াই করে। সে জিজ্ঞেস করে ওই বেবিটাকে সে কোথায় রেখেছে। উত্তরে ডক্টর জানায় আমি তাকে মেরে দিয়েছি। আমার কাছে প্রত্যেক বাচ্চাই পেটের মতো, আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু কোনো বাচ্চা যখন আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমি তাদের সম্পূর্ণভাবে শেষ করে দিই। এখন ডক্টর ইয়াংকে মারতে যায়। ঠিক তখনই কিম ওই জায়গায় চলে আসে। কিম ডক্টরকে রুখে দেয়। সে কিমের সঙ্গেও লড়াই করে। কিমকেও সে চাকু দিয়ে আঘাত করতে যায়, কিন্তু কিম তার হাতটা ধরে নেয়। আর তখন ডক্টরের পাস্ট ভিশন তার চোখের সামনে ভেসে ওঠে। কিম দেখে ওই ডক্টর আরও অনেক বাচ্চাকে এভাবেই হত্যা করেছে। কিম প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠে আর ডক্টরকে মারতে মারতে উইন্ডোজ দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু ডক্টর তখন তার হাতটা ধরে ফেলে। এদিকে ইয়াং তাকে ছেড়ে দেওয়ার কথা জানায়। আসলে কিম ছাড়ে না, কারণ সে জানতে চায় ডক্টর ওই বেবিটাকে কোথায় রেখেছে। কিম তখন তার পাস্ট ভিশনে দেখতে পায় সেই বেবিটাকে একটা ফ্রিজের মধ্যে প্লাস্টিক দিয়ে প্যাক করে রাখা আছে।
কিন্তু সে এখনও বেঁচে আছে। তাকে এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরের ক্লিনিকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ইয়াং তাদের দুজনকেই ওপরে তোলে। এতক্ষণে পুলিশও এসে গিয়েছে। তারা বেবিটাকে রেস্কিউ করে আর সুস্থ অবস্থায় তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয়। আর ডেভিলকে পুলিশ ধরে নিয়ে যায়। এখন প্রায় 1 মাস কেটে গিয়েছে। ইয়াং এখনও হসপিটালে। তার সঙ্গে এই 1 মাসে কেউ দেখা করতে আসেনি। তখন নার্স জানায়, আপনার ছোট ভাই একদিন এখানে এসেছিল, সারা রাত আপনার এই বেডের কাছে কাটিয়ে গিয়েছে। ইয়াং হাসতে থাকে। সে বুঝতে পারে আসলে সেই ছোট ভাই কিমই তার খোঁজ নিতে এখানে এসেছিল। সুস্থ হয়ে সে কিমের কাছে আসে, কিন্তু কিম বাড়ি ছিল না। সে সব কিছু নিয়ে ওখান থেকে কোথাও চলে গিয়েছে। তার ফোনের সুইচও অফ। এখন ইয়াং ডিউটিতে জয়েন করে নিয়েছে। শহরে একদিন পেট্রোলিং করার সময় সে দেখতে পায় বিভিন্ন ওয়ালে এখনও সেই ধরনের ক্রাইম সিনের মতো কিছু ওয়াল পেন্টিং রয়েছে। ইয়ং বুঝতে পারে কিম এখনও এভাবেই পরোক্ষভাবে পুলিশ ডিপার্টমেন্টকে হেল্প করে চলেছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এরকম ক্রাইম সাসপেন্স মুভিটি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, ভালো কিংবা খারাপ। আর আপনাদের প্রিয় মুভির এক্সপ্লেনেশনের জন্য মতামত দিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।